নমস্কার, আমি মোহন পাল। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি স্নিগ্ধ সবুজে ঘেরা সুদূর সুন্দরবন। আজকে আপনাদের এমন এক ডাক্তারের গল্প বলবো, যিনি শুধু ডাক্তার নন, যিনি শুধু পয়সার বিনিময়ে চিকিৎসা করেন এমন নন, যিনি শুধু নিজের ব্যাংক ব্যালেন্স হবে বলে চিকিৎসা শাস্ত্রে নাম লিখিয়েছেন এমনও নন, যিনি মাটির কাছাকাছি থেকে মাটির মানুষকে ভালোবাসতে পারেন এমন এক ডাক্তারের গল্প আপনাদের সামনে আমি নিয়ে হাজির করছি। আপনি কি আপনাকে একটু ইন্ট্রোডিউস করতে পারবেন? আমি সমধিক পরিচিত সুন্দরবনের সুজন বলে। প্রত্যেক কাজের যেমন একটা শুরু থাকে, কোন সময় বা কোন ঘটনা আপনাকে প্রথমে গরিব মানুষের জন্য ডাক্তার হতে আর কাজ করতে মন থেকে ভাবতে শিখিয়েছে? অসহায় দরিদ্র পরিবারের একটি মেয়ে, রোজ বাসে, ট্রামে, ভ্যানে ও ফেরি পারাপার করে চলে যান কলকাতা থেকে সুদূর সুন্দরবনে। তিনি কোনোদিন ক্লান্ত হন না কলকাতা থেকে সুদূর সুন্দরবনে যাওয়ার জন্য। তিনি কোনোদিন ক্লান্ত হন না গরিব মানুষদের সেবা করার জন্য। তিনি কোনোদিন ক্লান্ত হন না গরিব মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। সেই বিখ্যাত প্রখ্যাত ডাক্তার, গরিবের ডাক্তার বলে আমরা যাকে চিনি, ডক্টর অরুণোদয় মণ্ডল মহাশয়ের বাড়িতে। আসুন জেনে নিই তার মুখেই কিছু কথা। আপনি কি আপনাকে একটু ইন্ট্রোডিউস করতে পারবেন? আমি ডাক্তার অরুণোদয় মণ্ডল। আমি সমধিক পরিচিত সুন্দরবনের সুজন বলে। 2020 সালে ভারত সরকার আমাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে, এবং আমি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদেই আমার এই সম্মান প্রাপ্তি। বলতে পারো যে সামাজিক দায়বদ্ধতা, বা এটাই আমার কাজ মূলত। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য। আপনি সুন্দরবনের অনেক দূর দূরান্ত জায়গায় বছরের পর বছর মানুষের জন্য কাজ করেছেন। এত বছরের কাজের মধ্যে আজও আপনার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি? এতদিন কাজ করার পরেও আমার সব থেকে যেটা ভালো লাগে, যে সুন্দরবনের এই অসহায় দরিদ্র মানুষগুলো আমার চিকিৎসা বা আমার এই পরিষেবার উপরে সম্পূর্ণ আস্থা রেখে তারা এখনো গভীর শ্রদ্ধা এবং আস্থার সঙ্গে আমার প্রতিটি সেন্টারে আসে এবং চিকিৎসা পরিষেবা নেয়। এটাই আমাকে ঋণী করেছে বা ঋদ্ধ করেছে বললেই ভালো। প্রত্যেক কাজের যেমন একটা শুরু থাকে, কোন সময় বা কোন ঘটনা আপনাকে প্রথমে গরিব মানুষের জন্য ডাক্তার হতে আর কাজ করতে মন থেকে ভাবতে শিখিয়েছে? 2000 সালে আমি প্রথমে সুন্দরবনের মাটিতে কাজ করা শুরু করি। তখন আমি কাজটা করতাম আমার পৈতৃক বাড়ি চাঁড়ালখালি, বর্তমান তার নাম চন্দনপুর, এই গ্রামে। তো প্রতি শনিবার এবং রবিবার সেখানে আমি প্রায় শতাধিক রোগীকে দেখে চিকিৎসা পরিষেবা দিতাম। কয়েকদিন বাদে হঠাৎ একটি 10-12 বছরের একটি মেয়ে আমার কাছে আসে পেশেন্ট হিসাবে। তার ডান হাতের মধ্যমা ব্যান্ডেজ করা, এবং সেই ব্যান্ডেজ বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ব্যান্ডেজ খুলে আমি দেখি যে তার ডান হাতের মধ্যমার আঙুলটা অ্যাম্পুটেশন করা। গ্রামের কোয়াক ডাক্তাররা সঠিকভাবে অ্যাম্পুটেশন করতে জানে না, যার ফলে যে ব্লাড ভেসেলস গুলো যে ঠিকমতো যত্ন নিতে হয় বা ট্রাই করতে হয় সেটা ঠিকমতো করতে পারেনি, যার ফলে এই ব্যান্ডেজ বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আপনি ভাবুন, একটা গ্রামের অসহায় দরিদ্র পরিবারের একটি মেয়ে, তাকে কত
প্রশ্নের সম্মুখীন হতে হবে আগামী দিনে। তাকে সংসার হবে, তাকে প্রতি পদক্ষেপে কিন্তু জবাবদিহি করতে হবে তার ডান হাতের আঙুলের পরিণতিটা এই হলো কেন। এইটা দেখার পরে আমার নিজের উপরে খুব ধিক্কার জন্মালো যে আমরা যারা এই সুন্দরবনের মাটি থেকে উঠে এসেছি তারা আজকে নিজেদের প্রফেশনের তাগিদে কলকাতায় হয়তো স্থায়ীভাবে বসবাস করি, কিন্তু সেই গ্রামের মানুষগুলো যাদের স্নেহ মমতায় আমরা বড় হয়েছি তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই কিন্তু এখনো পড়ে আছে। আমার তখন নিজের উপরে ধিক্কার জন্মালো, যদি এই মেয়েটি 1 সপ্তাহ আগে আমার কাছে আসতো তাহলে তার এই আঙুলটাকে স্যাক্রিফাইস করতে হতো না। ঘটনা হচ্ছে, গ্রামের মেয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে ট্যাংরা মাছের কাঁটা পড়ে, সেই ট্যাংরা মাছের কাঁটা থেকে তার আঙুলের মাথায় একটা গ্রানুলোমা হয়। গ্রানুলোমা, কোয়াক ডাক্তার সে বারে বারে ওষুধ চেঞ্জ করছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না। তখন সে এদেরকে বোঝায় যে এটা ওষুধ দিয়ে সারবে না, এটাকে কেটে বাদ দিতে হবে, কারণ এটা ক্যান্সার হয়ে গেছে। আমার আফসোসেই যে 7 দিন আগে মেয়েটি আমার কাছে আসতো তাহলে এত বড় ক্ষতি হয়তো তার হতো না। তাহলে আমরা যারা সমাজে শিক্ষিত হই তারা যদি গ্রামের মানুষদের দিকে একবার ফিরে তাকাতাম তাহলে কিন্তু গ্রামের অবস্থাটা এতটা করুণ হতো থাকতো না। এই ঘটনাটাই আমাকে সাংঘাতিকভাবে নাড়া দেয়। আর তখন আমি মনস্থির করি যে আর নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শহরের এই বিলাসবহুল জীবন নয়, আমি গ্রামের এই গরিব মানুষগুলোর পাশে তাদেরই সঙ্গী সাথী হয়ে বাকি জীবনটা কাটাবো, এইটাই আমার সিদ্ধান্ত। প্রতি সপ্তাহ 6 ঘন্টা ভ্রমণ করে আপনি কাজ করতে যান। যখন শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে তখন কোন চিন্তা বা কোন মনের শক্তি আপনার চলা চালিয়ে যায়? শরীর তো ক্লান্ত হতেই পারে, অসুস্থ হতে পারে, কিন্তু আমি যখন ভাবি যে আমার জন্য শতাধিক অসুস্থ মানুষ এই সপ্তাহ ধরে আমার পথ চেয়ে বসে থাকে, তখন আমি তাদের কাছে যাব, তাদের দেখব, তাদের ওষুধ দেব, তবেই তারা চিকিৎসা পরিষেবাটা পাবে। সুতরাং এই বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমার অসুস্থতা মুহূর্তের মধ্যে উবে যায়। যখনই আমি অসুস্থ হই তখন এই গরিব মানুষগুলোর মুখের ছবি আমার সামনে ভেসে ওঠে। তারা অসহায়ভাবে আমার জন্য এই দীর্ঘ 7টা দিন ধরে পথ চেয়ে থাকে। এটাই আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। প্রেসিডেন্টের হাত থেকে পদ্মশ্রী পাওয়ার দিনটা ছিল খুব স্পেশাল। সেই দিনের গল্পটা একটু যদি বলতে পারেন। স্টেজে ওঠার আগে আপনার মনে ঠিক কি কি চলছিল? সে তো বটেই, পদ্মশ্রী পাওয়ার সেই বিশেষ দিন যেদিন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সম্মানটা দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে এবং স্বয়ং রাষ্ট্রপতি নিজে হাতে দেবেন, সেটা তো কোনো অবস্থাতেই ভুলবার নয়। কিন্তু সেই অনুষ্ঠানের সঙ্গী হিসাবে আমার অসুস্থ স্ত্রীকে আমি হুইল চেয়ারে করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত নিয়ে যাই। যখন সেখানে আমাদের নানান রকম প্রোটোকল সম্পর্কে অবহিত করা হয়, সে প্রোটোকল অনুসরণ করে আমরা যখন রাষ্ট্রপতির কাছে যাই তখন সত্যি নিজেকে খুব গর্বিত মনে হয়। তবে এই পদ্মশ্রী পাওয়ার পরে একটাই সান্ত্বনা যে আমি যে কাজটা দীর্ঘদিন ধরে সুন্দরবনের প্রান্তিক মানুষের জন্য করেছি তার একটা সামাজিক স্বীকৃতি পেলাম, তার একটা রাষ্ট্রীয় সম্মান পেলাম। এটাই আমাকে সব থেকে বেশি গর্বিত করে। পদ্মশ্রী পাওয়ার পর মানুষ কি আপনার কথা বেশি শুনতে শুরু করেছিলেন? এই সম্মান কি আপনি কিভাবে ভালো কাজের জন্য ব্যবহার করেন? সত্যি কথা বলতে কি, আমি যেখানে কাজ করি সেখানকার মানুষ পদ্মশ্রী সম্মানটাই যে কি সেই সম্পর্কে সম্যক ধারণাই নেই। সুতরাং আমি পদ্মশ্রী পেয়েছি কি পদ্মশ্রী পাইনি সেটা তাদের কাছে খুব একটা ম্যাটার করে না। আসল হচ্ছে আমি কতটা আন্তরিকতার সঙ্গে তাদেরকে চিকিৎসা করি, তাদের সাথে একাত্ম হয়ে যাই, এটাই হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। অর্থাৎ তাদেরকে আমি আমার নিজের আপনজন মনে করে চিকিৎসা করি, এটা তারা যখন উপলব্ধি করে সেটাই আমাকে গর্বিত করে।
আমরা শুনেছি যে সুন্দরবনে আপনার একটা হসপিটাল আছে যার নাম সুজন। আপনি নিজের টাকা আর মানুষের বিশ্বাসে ভিত্তি করে এটা এত বছর ধরে চালাচ্ছেন। ভবিষ্যতে এই হসপিটালকে নিয়ে আপনার কি ভাবনা? আপনার পরেও যেন এটা চলতে থাকে তার জন্য কি কোনো প্ল্যান আছে? আপনি কি নতুন ডাক্তারদের শেখান বা গাইড দেন? সত্যি কথা বলতে কি, এই হসপিটালটা আমি আমার সঞ্চিত অর্থ দিয়ে জমি কিনে দোতলা বিল্ডিং করে কাজটা শুরু করেছি। আমার অবর্তমানে এই হসপিটালের দায় দায়িত্ব আমার ছেলে, সে ডাক্তার। আশা করি সে এবং তার স্ত্রী, আমার পুত্রবধূ, এরাই দায়িত্ব নেবে হাসপাতালটাকে চালানোর জন্য। এটা আমার আশা, আমার মনে হয়। তবে ভবিষ্যতের চিন্তা করতে কেউ কখনো কাজ করে না, কারণ ভবিষ্যৎ আমাদের একটা জিনিস শিখিয়েছে, কোনো জায়গা কখনো খালি থাকে না, কেউ না কেউ এসে সেটা পূরণ করে। সুতরাং এই যে 30 বছর ধরে আমি গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে এলাম, এটারই মূল্য যথেষ্ট। এবং 30 বছর বাদে যদি সুজন বন্ধ হয়ে যায়, এই 30 বছরের মধ্যে সরকারের উচিত ছিল সেখানে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা। সরকার যদি সেটা না করতে পারে তাদেরই ব্যর্থতা। কিন্তু আমার ভবিষ্যতের সেই চিন্তা ভাবনা যে আমার ছেলে বা পুত্রবধূ তারা এসে দায়িত্ব নেবে, তারা যদি দায়িত্ব না নেয় আমার কিছু অভিযোগ বা অনুযোগ কিছু থাকবে না। তার কারণ আজকের দিনে সমস্ত এই ভোগ, যেখানে মানুষ ভোগ বিলাসে নিমগ্ন, সেখানে একটা মানুষ নিঃস্বার্থভাবে সুন্দরবনের এরকম বিরূপ পরিবেশে গিয়ে কাজ করবে, সেটা প্রত্যাশা করাটাই আমার মনে হয় সমীচীন নয়। শোনা যায় আপনি একটা গরিব দলিত পরিবারে বড় হয়েছেন হিঙ্গলগঞ্জে, আর পড়াশোনার জন্য আপনি টিউশন করিয়ে স্কুলে পড়তে যেতেন। এইসব দিনের কথা মনে পড়লে আপনার আজকের কাজের সাথে কোনো যোগ আছে বলে মনে হয়? কখনো কি মনে হয়েছে আপনি নিজের ছোটবেলার মতো কোনো পেশেন্টকে আজ ট্রিটমেন্ট করছেন? দেখুন, দরিদ্র কৃষক পরিবারে কিন্তু জন্ম নয়, আমার জন্ম অবস্থাপন্ন কৃষক পরিবারে। আমাদের সুতরাং কোনো আর্থিক অসঙ্গতির প্রশ্ন ওঠে না। কিন্তু ডাক্তারিতে পড়বার 1 বছরের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো আমার পিতৃবিয়োগ ঘটে। পিতৃবিয়োগ ঘটার পরে আমার জীবনে একটা টালমাটাল অবস্থা আসে, অর্থাৎ যেটাকে সহজ করে বললে এটা কঠোর জীবন সংগ্রাম। সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার মুখে। তখন আমি এই পড়াশোনা চালানোর জন্য দিনে 3 বার করে 3টে ব্যাচ করে আমি টিউশনি করতাম। এই টিউশনি পড়িয়ে অর্থ রোজগার করে আমি আমার নিজের পড়াশোনা চালিয়েছি, আমার পরিবারের খরচ খরচা চালিয়েছি। সেটা একটা কঠিন বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এইভাবেই আমি ডাক্তারি পাশ করি। ডাক্তারি পাশ করার পরে আমার তখন মনে হয়েছে যে যারা গরিব মানুষ, যারা প্রান্তিক এলাকায় বাস করে, তারা যেন কোনো অবস্থাতেই বিনা চিকিৎসায় মারা না যায়। সেটাকে এনশিওর করতে হবে আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাদেরকে। আজকাল টেলিমেডিসিন আর এআই নিয়ে অনেক কথা চলছে। আপনার কি মনে হয় এইসব কি কোনোদিন ডাক্তারের সামনাসামনি দেখা আর ছোঁয়াকে বদলে দিতে পারবে? দেখুন, একজন অসুস্থ মানুষ যখন ডাক্তারের কাছে আসে, তার চাহিদা থাকবে যে ডাক্তারবাবু তাকে খুব যত্ন করে যেন এক্সামিন করে, যাতে সঠিক তার ডায়াগনোসিসটা হয় এবং ভালো ওষুধ লিখে দেন। এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। সুতরাং টেলিমেডিসিন বা এআই সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে না। একটা ডাক্তার যখন খুব যত্ন করে একটা পেশেন্টকে দেখে, তখন ডাক্তার এবং পেশেন্টের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। এই যে গুড রিলেশনশিপ, সেটা যে কোনো কারণেই হোক, আজকে সমাজে একটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে না। মানে ডাক্তার এবং পেশেন্টের যে গুড রিলেশনশিপটা, সেটা যে কোনো কারণেই হোক নষ্ট হয়ে গেছে।
আপনার কি মনে হয় ভারতের হেলথ কেয়ার সিস্টেমে কোন মানুষরা সবচেয়ে বেশি অবহেলা পেয়ে থাকে আর কেন? ভারতবর্ষে সীমানা বরাবর, দ্যাট এ পেরিফেরাল পার্ট অফ দি কান্ট্রি, যেখানে কোনো কানেক্টিভিটি নেই, যেখানে ইলেকট্রিসিটি নেই, যেখানকার মানুষ খুব গরিব, যেখানে হেলথ কেয়ারটা ঠিক মতো ভাবে পৌঁছায়নি, সেই এলাকার মানুষটা সব থেকে বেশি বঞ্চিত। আমার মনে হয় যে এই প্রান্তিক মানুষদের দিকে যদি সরকার সবিশেষ নজর না দেয়, তাহলে স্বাস্থ্য কিন্তু সবার পক্ষে সহজলভ্য হবে না।